আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি আয়োজনে আমি মোহাম্মদ তন্ময় সরকার আছি তোমাদের সাথে। আজকে পুরো ক্লাস জুড়ে আমরা কথা বলবো জিএসটি, অর্থাৎ তোমাদের যে গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলো সেটার আমাদের কোর্সের একদম ফাইনাল রিভিশন ক্লাস। এখানে আমরা পুরো একটা সেট প্রশ্ন দেখব। চলো শুরু করি। দেখো, প্রথমে যে প্যাসেজটা তোমরা সবাই জানো যে কম্প্রিহেন্সিভ দিয়ে মূলত শুরু হয়, এবং কম্প্রিহেন্সিভ আসলে বলা যাচ্ছে না যে সিন আসবে নাকি আনসিন আসবে, কারণ বিগত বছরে দেখা গেছে যে সিন প্যাসেজ থেকেও বই থেকে তোমাদের এসেছে। বিশেষ করে তোমাদের যে অ্যাডোলেসেন্স চ্যাপ্টারটা ছিল ওখান থেকে প্রশ্ন এসেছে। তো এই চ্যাপ্টারটা আমরা এই কম্প্রিহেনশনটা আমরা নিয়েছি হচ্ছে তোমাদের স্পেন্ডিং যে একটা প্যাসেজ আছে ওই অপশন থেকে। প্যাসেজটা খুবই ছোট, প্রথমে পড়ে নিলেও কোনো সমস্যা নেই এবং তোমাদের একদম পড়া প্যাসেজ আর কি। চলো পড়ে নিই প্রথমে। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড। অর্থাৎ বলা হচ্ছে স্পেন্ডিং জিনিসটা আমাদের হ্যাপিও বানাতে পারে, আনহ্যাপিও বানাতে পারে, বাট এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা পুরোপুরি ডিপেন্ড করে তুমি এটাকে কিভাবে স্পেন্ড করো আর কেন স্পেন্ড করো বা খরচ করো। হোয়েন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড অ্যান্ড উইদিন আওয়ার লিমিট ইট ইজ গুড। অর্থাৎ বলা হচ্ছে যখন আমরা খরচ করি আমাদের একটা সীমার মধ্যে, উইদিন আওয়ার লিমিট, অর্থাৎ তুমি 20,000 টাকা ইনকাম করো, এই ইনকামের মধ্যে, এই লিমিটের মধ্যে থেকে যদি তুমি খরচটা করো তাহলে এটা গুড, মানে ভালো একটা সাইট আর কি। হোয়েন ইট বিকামস এ কম্পালসিভ বিহেভিয়ার, কম্পালসিভ মানে হচ্ছে বাধ্যতামূলক, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল। কিন্তু যখন খরচ করা তোমার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিনতেই থাকে, প্রয়োজন নেই বাট কিনতেই থাকে, অনলাইনে সারাদিন অনলাইনে স্ক্রোল করতেই থাকে বিভিন্ন অনলাইন শপিং, দারাজ এবং আলিবাবা সহ বিভিন্ন সাইট আছে সেগুলোতে। তো যখন বিহেভিয়ারটা অর্থাৎ তোমার আচরণটা একদম কম্পালসিভ, মানে কেনাকাটাটা তোমার জন্য বাধ্যতামূলক, কিনলেই তুমি খুশি হও, এরকম একটা অবস্থা তৈরি হয়, তখন ইট মেক্স লাইফ স্ট্রেসফুল। তখন এই লাইফ তোমার লাইফটাকে কি হয়ে যায়, অনেক বেশি স্ট্রেস তোমার লাইফে চলে আসে। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড অনস মিনস হ্যাজ মেড ব্যাড ইফেক্টস। অর্থাৎ বলা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ এবং অথবা খরচ যেটা তোমার সামর্থ্যের বাইরে গিয়ে, এই ধরনের খরচ আসলে কিছু সময় খারাপ ইফেক্ট ছেড়ে যায় বা যে একটা ফলাফল তোমার উপর ফেলে। ফর ওয়ান থিং ইট মে লেড টু ফিনান্সিয়াল রুইন। রুইন মানে হচ্ছে ধ্বংস, আর ডেথ মানে তো তোমরা জানো, ডেথ মানে হচ্ছে ঋণ, ডেট মানে হচ্ছে ঋণ। তাহলে এখানে বলা হচ্ছে যে এই কাজটা তোমাকে ফিনান্সিয়ালি রুইন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, অথবা তোমাকে ঋণের সম্মুখীন করতে পারে, ঋণই বানিয়ে দেবে। অ্যান্ড ফর এটা কি ছিল? অ্যান্ড ফর অ্যানাদার, এখানে ও ছিল একটা, অ্যান্ড ফর অ্যানাদার ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ। এমনকি পরিবারে এটা একটা অসুখের, অর্থাৎ তোমাদের পরিবারে একটা অশান্তিরও সৃষ্টি করতে পারে, কারণ দেখা যায় পরিবারে অনেক সদস্য আছে এমন বেশি খরচের মানে হাত আর কি, তো ওই একজনের কারণে পুরো পরিবারে কিন্তু একটা প্রভাব পড়ে। পিপল হু ওভার স্পেন্ড, যারা অতিরিক্ত খরচ করে, আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। যারা মানে অনেক বেশি খরচ করে তারা আসলে তাদের নিজেদের যে জিনিসগুলো আছে, হোয়াট দে হ্যাভ, নিজের যা আছে তা নিয়ে কখনোই সুখী হতে পারে না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লোথস এটসেট্রা। অর্থাৎ যারা এই ধরনের অভ্যাস আছে তারা সবসময় কিসের পেছনে ছোটে? বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় কিনতে হবে, অনেক ডিজাইনওয়ালা জামা কাপড় কিনতে হবে, অথবা অনেক বেশি ফ্যাশনেবল আইটেমের পেছনে তারা কি করে? ছোটে। তারপরে দেখো, ওভার এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সময়ের যখন সময় পার হয়ে যায়, এরকম সময়ের পর সময় চলে যায়, ইট বিকামস অ্যান অ্যাডিকশন হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম। অর্থাৎ যখন এটা অ্যাডিকশনে পরিণত হয় তখন এটা কি করে? তোমার সাইকোলজিক্যাল একটা প্রবলেম সৃষ্টি করে। এটা তোমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম সৃষ্টি করে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। এবার দেখবো আমরা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো। দেখো, প্রথমে শুরু হচ্ছে বুকঅ্যাপস দিয়ে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্পালসিভ নিয়ারলি মিনস ইন দ্য প্যাসেজ। মানে এই যে কম্পালসিভ যে শব্দটা আমরা প্যাসেজে পড়েছি, এইটার আসলে নিয়ারলি একদম কাছাকাছি মিনিং কোনটা? প্যাসেজে আমরা যে কম্পালসিভ পড়েছিলাম এর অর্থ ছিল হচ্ছে বাধ্যতামূলক, এর অর্থ ছিল হচ্ছে বাধ্যতামূলক। তাহলে দেখো এখানে ভলেন্টারি মানে কি?
তোমরা অনেকে ভলেন্টারিজম করো, অর্থাৎ যেখানে স্বেচ্ছায় তুমি শ্রম দাও বা যে কাজটা তুমি স্বেচ্ছায় করো বা ইচ্ছা শক্তি তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে, সেটাই ভলেন্টারি। তারপরে দেখো অকেশনাল মানে কি, মানে মাঝে মাঝে করা। কেয়ারফুল মানে যত্নশীল। কিন্তু কম্পালসিভ মানে কি, যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, বাধ্যতামূলক, একদম তোমাকে কিনতেই হচ্ছে, খরচ করতেই হচ্ছে, এরকম একটা অবস্থা, সেটা হচ্ছে আনকন্ট্রোলেবল, অর্থাৎ যেটাকে কন্ট্রোল করা যায় না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। দুই দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আননেসেসারি স্পেন্ডিং ক্যান রেজাল্ট ইন মানে হচ্ছে ফলাফল, রেজাল্ট ইন মানে হচ্ছে ফলাফল। আননেসেসারি স্পেন্ডিংয়ের ফলাফল কি, আমরা প্যাসেজে পড়েছি, ফিনান্সিয়াল রুইন অর ডেথ, অর্থাৎ তুমি একদম আর্থিকভাবে ধ্বংস হয়ে যাবা বা ঋণী হয়ে যাবা। 3 নাম্বার দেখো, হোয়াই ডু পিপল হু ওভার স্পেন্ড রিমেইন ডিসস্যাটিসফাইড, অর্থাৎ যে সকল মানুষ বেশি খরচ করে তারা সবসময় কেন অসুখী থাকে। এর কারণ আমরা কি পড়েছি, যে কারণ তাদের আসলে সুখী হতে পারে না এই কারণে, কারণ তাদের সবসময় যে ব্র্যান্ডের পেছনে ঘোরে, তারপরে হচ্ছে আরও কি পড়লাম আমরা, যে ডিজাইনার ক্লোথস, তারপরে আইটেম, এইসবের পেছনে দৌড়ানোর কারণে তারা কখনোই সুখী হতে পারে না। দেখো এখানে দেওয়া আছে, দে কন্টিনিউয়াসলি চেজ ব্র্যান্ডস অ্যান্ড ফ্যাশন আইটেমস। চেজ মানে হচ্ছে ওইটা ধরার চেষ্টা করা, কোনো কিছুর পেছনে ছোটা। 4 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্রেসেস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তাহলে প্যাসেজের মেইন আইডিয়া কি, যে তুমি যদি অল্প খরচ করো সুখী থাকবা, বাট তোমার নিয়ন্ত্রণের বাইরে, তোমার লিমিটেশনের বাইরে গিয়ে যদি খরচ করো তাহলে সেটা তোমার জন্য আনহ্যাপিনেস সৃষ্টি করবে। দেখো এখানে কোনটাতে আছে, এই যে থ্রিতে আছে, দেখো রেসপন্সিবল স্পেন্ডিং ইজ ইম্পর্টেন্ট হোয়াইল ওভার স্পেন্ডিং ক্যান কজ সিরিয়াস প্রবলেম। এটাই হচ্ছে প্যাসেজের মূল কথা। তাছাড়া অপশন দেখো এই আছে, স্পেন্ডিং মানি অলওয়েজ ব্রিং হ্যাপিনেস, সবসময় টাকা খরচ করে তুমি সুখী হবে না। ফ্যাশন ব্র্যান্ডস আর দ্য মেইন কজ অফ ডেথ, অবশ্যই না, ফ্যাশন ব্র্যান্ডের পরিবর্তে তুমি অন্য জায়গা থেকেও যদি অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ করো সেটাও তোমার ঋণের কারণ হতে পারে। ফ্যামিলি শুড কন্ট্রোল এভরি ওয়ান স্পেন্ডিং, ফ্যামিলি পরিবারের সদস্যরা সবসময় আরেকজনের স্পেন্ডিং নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, এটা সবসময় পসিবল না, বাট এটা কন্ট্রোল করতে পারে যে আসলে কোথায় খরচ করছে, কিভাবে খরচ করছে, এটা কন্ট্রোল করা যেতে পারে। আর এই প্যাসেজটা এটার উপর লেখা না, প্যাসেজটা মূলত সি নাম্বারটার উপরে লেখা। 5 নাম্বার দেখো, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট ওভার স্পেন্ডিং মে ইভেনচুয়ালি লিড টু, মানে ওভার স্পেন্ডিং দিন শেষে কি সৃষ্টি করবে বা কি বয়ে নিয়ে আসবে সেটার কথা বলা হচ্ছে। দেখো ইমপ্রুভ লাইফস্টাইল, অতিরিক্ত খরচ করলে তোমার লাইফস্টাইল যে উন্নত হবে বিষয়টা এরকম না। হয়তো তুমি ফ্যাশনেবল জামা কাপড় বা অনেক বেশি ডিজাইনার জিনিসপত্র কিনলা লাইফকে সহজ করার জন্য, বাইরে থেকে চাকচিক্যময় দেখা যাবে, বাট তুমি মেন্টালি অনেকটা ডিপ্রেসড হয়ে যাবা। তারপরে দেখো এটাই অ্যান্সার, সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করবে, কারণ যেটা আমরা পড়েছি যে এরা সবসময় ডিসস্যাটিসফাইড থাকে। বিজনেস অপরচুনিটিস অবশ্যই নিয়ে আসে না, তুমি যদি টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারো তাহলে তোমার দেখা যায় যে একটু টাকা পয়সা ওখান থেকে ইনকাম হওয়ার সুযোগ থাকে, হায়ার ইনকামও না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। 6 নাম্বার দেখো, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে অনেক বেশি আসে হচ্ছে গুচ্ছে। আমরা জানি ইচ দিয়ে যদি যেগুলো সাবজেক্ট জোড়া দেওয়া থাকে, ইচ বয়, ইচ গার্ল, এগুলোর মধ্যে অ্যান্ড অর যাই থাকুক না কেন, আমরা কি জানি এগুলার সাথে হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব হয়, এগুলার সাথে কি হয়, একটা সিঙ্গুলার ভার্ব হয়। এখন দেখো অপশনে প্লুরাল ভার্ব আছে 2টা, তাহলে আমরা যেহেতু নিয়ম জানি তার কারণে বি সি বাদ দিলাম প্রথমে। এখন আমাদের এ হবে না ডি হবে, এটার উপরে ডিপেন্ড করতেছে। এও সিঙ্গুলার, ওয়াজ আছে, ওয়াজও হচ্ছে সিঙ্গুলার, ইজ ওয়াজ দুটাই সিঙ্গুলার, কিন্তু এখন সিঙ্গুলার দুটা হলেও আমাদের পিক করতে হবে একটা। এখন পুরো সেন্টেন্স পড়ে তোমাকে বুঝতে হবে তুমি কোনটা বসাবা। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন এ প্রাইজ ইয়েস্টারডে, আমরা জানি ইয়েস্টারডে যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা কোন টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট। দেখো ইজ কিন্তু পাস্ট ইনডিফিনিটের টেন্স না, অক্সিলারি ভার্ব না, ডি হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব। 7 দেখো, হি ওয়াজ বেন্ট ড্যাশ টু ফিনিশ হিজ হোমওয়ার্ক দ্যাট লাস্ট নাইট, এটা হচ্ছে বলা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, প্রিপোজিশনের প্রশ্ন। দেখো বেন্ট আপন, এটা তোমরা পড়েছো কিনা আমার জানা নেই, হয়তো মুখস্থ অংশ থেকে পড়ার কথা, এটা ইউজুয়ালি একটু কম এসেছে আর কি এর আগে পরীক্ষায়। বেন্ট আপন মানে কি, বেন্ট আপন মানে হচ্ছে ডিটারমাইন্ড, বেন্ট আপন মানে হচ্ছে ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ প্রতিজ্ঞা সংকল্প আর কি, যে হি ওয়াজ বেন্ট আপন টু ফিনিশ হিজ হোমওয়ার্ক দ্যাট লাস্ট নাইট, মানে গত রাতে সে তার
যে বাড়ির কাজ ছিল এটা শেষ করবে এই প্রতিজ্ঞা নিয়েছিল, এটা বোঝাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? বেন্ট আপন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হয়, এটাই সবচেয়ে বড় ঝামেলা। 8 নাম্বার দেখো, আই ইউজ টু গো দেয়ার ফ্রিকুয়েন্টলি ফর মাই ওন স্যাটিসফ্যাকশন। তাহলে এটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে আসা প্রশ্ন। তাহলে এটা হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে আসা প্রশ্ন। পার্ট অফ স্পিচ, আরও যদি স্পেসিফিক্যালি বলো, পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন থেকে আসছে। দেখো, আই ইউজ টু গো দেয়ার ফ্রিকুয়েন্টলি ফর মাই ওন স্যাটিসফ্যাকশন। আমরা জানি ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা যায়, ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে যা হবে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখো, আই ইউজ টু গো, আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম। এখন কোথায়? তাহলে দেয়ার, সেখানে। তাহলে দেয়ার দিয়ে কি আসতেছে? আমাদের অ্যান্সার আমরা পাচ্ছি, এবং এই অ্যান্সারের নিচেটাই আমাদের আন্ডারলাইন করা আছে, তার কারণে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তারপরে 9 দেখো, এ ফিলাটেলিস্ট ইজ এ পারসন হু লাভস। তাহলে এটা হচ্ছে আসছে সাবস্টিটিউশন থেকে, এটা হচ্ছে সাবস্টিটিউশনের প্রশ্ন, অনার্ড সাবস্টিটিউশন। তাহলে এ ফিলাটেলিস্ট, ফিলা শব্দের অর্থ হচ্ছে লাভ, এই ফিলা শব্দের অর্থ লাভ, আর ওই টেলিস্ট শব্দটা অনেকটা যে স্ট্যাম্পের সাথে যায়। তোমরা স্ট্যাম্প দেখার কথা, ডাক টিকিটের উপরে দেখবা ওই স্ট্যাম্পগুলো থাকে আর কি আটকানো, ওগুলো হচ্ছে স্ট্যাম্প। তাহলে ফিলাটেলিস্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করে বা স্ট্যাম্প ভালোবাসে। 10 দেখো, দ্যাট পিচ অফ কালার পেন্সিল ওয়াজ আ বোন অফ কন্টেনশন বিটুইন টু ব্রাদার্স। তাহলে ওই রং পেন্সিলটা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণ ছিল। বোন অফ কন্টেনশন মানে তোমরা কুকুরকে দেখেছো যে মানে যে কোনো ধরনের হতে পারে, যে কোনো একটা প্রাণীর হচ্ছে হাড় নিয়ে কি করে? মারামারি করে। বোন মানে হাড়, বোন অফ কন্টেনশন মানে হচ্ছে এমন একটা বস্তু যেটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে আর কি। তোমরা এইরকম আর একটা পড়েছো, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। তোমরা এইটা পড়েছো, ডিসকর্ড অর্থাৎ এমন একটা আপেল যেটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। তাহলে এটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে এ ম্যাটার অফ ডিসপিউট, অর্থাৎ এমন একটা জিনিস যেটা নিয়ে দ্বন্দ্ব হয়। তাহলে এইটা কি থেকে আসছে? এটা আসছে হচ্ছে ইডিয়মস থেকে, এটা হচ্ছে ইডিয়মসের কোয়েশ্চেন, এ ম্যাটার অফ ডিসপিউট। 11 নম্বর দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এটা হচ্ছে কারেকশন থেকে আসা প্রশ্ন। কারেকশন এমন একটা টপিক, এটার জন্য তোমার প্রায় মোটামুটি অনেকগুলো টপিক একবারে পড়তে হবে, অর্থাৎ সবগুলো টপিকের উপরই তোমাকে ধারণা রাখতে হবে। দেখো, ডি থেকে দেখি, আই শ্যাল প্রিভেন্ট ইউ টু ডু দিস। এখন এটার জন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, যে প্রিভেন্টের সাথে টু হয় না, কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা প্রিভেন্ট ফ্রম হতে পারে, বাট টু কখনো হবে না, এটা একদম শিওর। ডি বাদ। তারপরে দেখো, আই ক্যান প্রেফার টি দ্যান কফি। আমরা জানি প্রেফার এর সাথে কি হয়? প্রেফারের সাথে হয় হচ্ছে টু। আই ক্যান প্রেফার টি টু কফি দ্যান কফি না, তাহলে এটা বাদ। এরপরে দেখো বি নাম্বার, হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে। এইটা হচ্ছে ডিগ্রি থেকে আসা প্রশ্ন। কম্প্যারেটিভলি মানেই হচ্ছে বেটার, অর্থাৎ কম্প্যারেটিভলি যদি ইউজ করো, ওই বেটার আর ইউজ করা যাবে না, বেটার ইউজ করলে কম্প্যারেটিভলি ইউজ করা যাবে না। এটার জন্য তোমাকে অ্যাডজেক্টিভ পড়তে হবে, প্লাস তোমাকে অ্যাডজেক্টিভ বলতে মেইনলি ডিগ্রি, আর একটা জায়গায় এটাতে পড়া যায়, সেটা হচ্ছে রিডান্ডেন্সি। এই দুইটা জায়গা। তাহলে দেখো, একটা টপিক সমাধান করতে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হচ্ছে, অ্যাডজেক্টিভ পড়তে হচ্ছে, অনেক জায়গা কিন্তু পড়তে হচ্ছে। এটাই হচ্ছে কারেকশন। তাহলে অ্যান্সার আমাদের কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, এ হচ্ছে অ্যান্সার। হাউ ডু ইউ লাইক ইট, এটাতে কোনো ভুল নেই, ইউ আছে তার কারণে ডু বসেছে এখানে, এবং যেহেতু ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার কারণে এখানের সাথে এস বা ইয়েস কোনোটাই কিন্তু বসে না এটার সাথে। এটার সাথে কোনোটাই বসেনি। এরপরে দেখো 12 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম। তাহলে এটা আমাদের কি থেকে আসছে? এটা আসছে আমাদের হচ্ছে নাম্বার থেকে, এটা হচ্ছে নাম্বারের প্রশ্ন, নাম্বার থেকে আসা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল ফর্ম। দেখো, হাইপোথিসিস, আমরা জানি থিসিস থাকলে হয় হচ্ছে থিসেস, ইএস হয়। তারপরে দেখো ডেটাম, ডেটাম এর প্লুরাল হচ্ছে ডেটা, ডেটা। রেডিয়াসের প্লুরাল হচ্ছে রেডি, আর এ ডি ডবল আই, রেডি। এইটা তাহলে একমাত্র ব্যতিক্রম কোনটা? সেটা হচ্ছে মিডিয়া। এটাই হচ্ছে আমাদের প্লুরাল ফর্মে আছে। মিডিয়ার সিঙ্গুলার ফর্ম কি? মিডিয়াম, মাধ্যম। 13 দেখো, এইটাও আমাদের এসেছে হচ্ছে
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন দেখো। আমরা জানি নেইদার অফ, এইটার পরে আমাদের একটা সিঙ্গুলার ভার্ব থাকে, সরি সাবজেক্ট থাকে, এরপরে কি বসে, এখানে যেটা বসবে সেটা হবে কি, সেটা হবে হচ্ছে সিঙ্গুলার। এখন দেখো এখানে সিঙ্গুলার আছে হচ্ছে দুইটা, এ তে আছে ইজ, সি তে আছে হ্যাজ। এখন দেখো নেইদার অফ দ্য অ্যান্সার হ্যাজ কারেক্ট না ইজ কারেক্ট, ওখানকার কোনো উত্তরই সঠিক ছিল না, তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে না, হ্যাজ মানে থাকা, আর এখানে ছিল অর্থে ইজ ইউজ করতে হবে, অর্থাৎ মিনিং বুঝে তোমাকে এটা বসাতে হবে। অ্যান্সার হচ্ছে আমাদের এ ইজ। 14 দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ড্যাশ। আমরা জানি এটা হচ্ছে বিফোরের নিয়ম এবং এটা এসেছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম এটা। দেখো আমরা জানি বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা থাকে হচ্ছে বিফোরের পরে। তোমরা আফটারের নিয়মে পড়েছো, আফটারের পরে থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের আগে থাকে পাস্ট ইনডিফিনিট। এরকম করে মনে রাখো, বিফোর মানে পূর্বে, তাই পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তাই পরে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট মনে রাখার দরকার নেই, একটা মনে রাখলেই হবে। তাহলে এখানে দেখো পাস্ট ইনডিফিনিট আছে শুধু বিতে, তাহলে অ্যান্সার হবে আমাদের বি। 15 দেখো, পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই এম গোয়িং টু সে। আন্ডারলাইন পার্ট এটা, তাহলে আমাদের আইডেন্টিফিকেশন অফ ক্লজ থেকে আসছে, এটা হচ্ছে আমাদের ক্লজের প্রশ্ন, ক্লজ থেকে আসা প্রশ্ন। দেখো তাহলে আমরা ক্লজ বা ফ্রেজ আইডেন্টিফিকেশনের জন্য তোমাদের প্রথমে যেটা শিখিয়েছিলাম, আন্ডারলাইন পার্টটাকে তুমি ইট দিয়ে রিপ্লেস করবা। প্রথম কাজ কি, ইট দিয়ে রিপ্লেস করা। ইট দিয়ে রিপ্লেস করে ওই অংশটাকে ইট পড়ে যদি তোমার মিনিং যদি সঠিক আসে, অর্থ যদি আসে বাক্যে, তাহলে ওটার অ্যান্সার কি হয়, নাউন হয়। চলো দেখি, সরি দেখো, পে কেয়ারফুল অ্যাটেনশন টু ইট, এটার প্রতি মনোযোগ দাও, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের মানে সঠিক বাক্যের কিন্তু অর্থ আসছে। তাহলে কি হবে, এটা হবে হচ্ছে নাউন ক্লজ। 16 দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টাইরানি, তাহলে এটা আসছে হচ্ছে ভোক্যাবস থেকে, এটা হচ্ছে ভোক্যাবসের প্রশ্ন। টাইরানি মানে কি, টাইরানি মানে হচ্ছে একনায়ক তন্ত্র বা ডিকটেটরশিপ। দেখো এখানে এতে দেওয়া আছে অপশন ডিকটেটরশিপ। 17 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কাউন্টেবল নাউন হবে, এখানে একটা ইজ মিচ আছে। আচ্ছা, ইজ আ কাউন্টেবল নাউন। আর একটা জিনিস তোমরা এখান থেকে দেখবা, পরীক্ষার হলে কিন্তু তোমরা সবসময় সঠিক উত্তর খোঁজো, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা এই কথাও তোমাকে মনে রাখতে হবে যে পরীক্ষা কিন্তু সঠিক উত্তর খোঁজা না, বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে ভুল ধরতে পারা, প্রশ্নে যে ভুল ধরতে পারে সে সঠিকটা অনায়াসে বের করতে পারবে। তাই প্রশ্নে ভুল খোঁজার চেষ্টা করবা, তাহলে সঠিকটা সহজে বের করতে পারবা, এটাও একটা অপশন। দেখো তাহলে এখানে কোনটা আমাদের, এটা আসছে হচ্ছে নাউন থেকে, এটা হচ্ছে নাউনের প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে কোনটা, এখানে কাউন্টেবল নাউন। এখন দেখো পোয়েট্রি মানে হচ্ছে কবিতা সমগ্র, পোয়েট্রি গণনা করা যায় না, গণনা করা যায় হচ্ছে পোয়েম। ইকুইপমেন্ট গণনা করা যায় না, গণনা করা যায় হচ্ছে টুল, অর্থাৎ যন্ত্রপাতি একটা একটা করে, এভাবে ইকুইপমেন্ট আকারে গণনা করতে পারবা না, বাট টুলস গণনা করতে পারবা। তারপরে দেখো ভোক্যাবুলারি মানে শব্দ ভাণ্ডার পৃথিবীতে তো আছেই একটা, তুমি কিভাবে গুনবা এটাকে, শব্দ ভাণ্ডার গোনা যায় না, শব্দ ভাণ্ডার না গুনে গোনা যায় হচ্ছে ওয়ার্ডস, অর্থাৎ তুমি শব্দ গুনতে পারবা বাট শব্দের ভাণ্ডার গোনা যায় না। তাহলে একমাত্র গোনা যায় কোনটা, ফো মানে হচ্ছে শত্রু, তুমি তোমার শত্রু গুনতে পারবা, যে একটা শত্রু দুইটা শত্রু গুনতে পারবা, বন্ধু গুনতে পারবা, বাট ওপরের তিনটা গণনা করা যায় না, বাট গণনা করা যায় এই তিনটা হচ্ছে কাউন্টেবলই চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে আনকাউন্টেবল, একমাত্র কাউন্টেবল আছে ডিতে। আসলে দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বোনাফাইড, তাহলে এটাও আমাদের ভোক্যাবস থেকে আসা প্রশ্ন। বোনাফাইড মানে কি, বোনাফাইড মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আসল আর কি, অথেন্টিক, রিয়েল, একদম ইজি কথাই বললে আসল। তাহলে দেখো একমাত্র আর্টিফিশিয়াল মানে কি, আর্টিফিশিয়াল মানে যেটা হচ্ছে আসল না,
নকল একটা জিনিস অন্য কোনো উপায়ে তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়ালি। পার্মানেন্ট মানে হচ্ছে যেটা তো জানো একদম চিরস্থায়ী। ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে আমাদের জিনুইন, অর্থাৎ আসল। এটা হচ্ছে বোনাফাইডের সিনোনিম। 19 দেখো, ড্যাশ আই উড হ্যাভ বিন এবল টু রিড টু ফর আ হোয়াইল বিফোর বেড টাইম। তাহলে এটা এসেছে দেখো অপশন পরেই, ইফ দ্য রুম ওয়াজ ব্রাইটার, ইফ দ্য রুম উড হ্যাভ বিন ব্রাইটার। তাহলে এইটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল থেকে আসা প্রশ্ন। এটা হচ্ছে কন্ডিশনালের প্রশ্ন। এটা হচ্ছে কন্ডিশনালের প্রশ্ন। দেখো, উড প্লাস হ্যাভ প্লাস V3 এটা যদি থাকে তাহলে বুঝতে হবে প্রথম অংশ কোন টেন্সে যাবে, পাস্ট পারফেক্টে যাবে, কারণ এটা হচ্ছে কন্ডিশনালের 3 নাম্বার। থার্ড কন্ডিশনালের নিয়মে কিন্তু এটা পড়ছে। দেখো এখন থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমাদের হ্যাভ প্লাস প্রথম অংশে হ্যাড প্লাস V3 দরকার। দেখো প্রথম অংশে কি আছে, অজ আছে, এটা বাদ, উড আছে, এটা বাদ, কুড আছে, এটা বাদ। এই দেখো এইখানে আছে হ্যাড প্লাস বি ভার্বের V3 ফর্ম, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বারটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইফ দ্য রুম হ্যাড বিন ব্রাইটার আই উড হ্যাভ বিন এবল টু রিড টু ফর আ হোয়াইল বিফোর বেড টাইম। 20 নাম্বার দেখো, এটাও তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা প্রশ্ন। এটাও হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ইট ইজ হাই টাইম টু ড্যাশ দ্য ওয়ার্ড। তোমরা সবসময় পড়ো ইট ইজ হাই টাইম দেখলেই কি দিয়ে দিতে হবে, V2 দিয়ে দিতে হবে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু ব্যতিক্রম জিনিস আসবে, এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, যেমন ধরো ইট ইজ হাই টাইম উই, এই সাবজেক্টটা যদি থাকতো তাহলে তুমি কি দিতা, এখানে তুমি দিতা হচ্ছে ফিনিশড, এইটা অ্যান্সার দিতা যদি উই থাকতো বা যে কোনো সাবজেক্ট যদি থাকতো। কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে, আবারও বলছি ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে দিতে হবে ভার্বের V1, এই কথা মাথায় রাখতে হবে। দেখো অ্যান্সার হচ্ছে সি, ইট ইজ হাই টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। কিন্তু যদি উই থাকে, ইট ইজ হাই টাইম উই, তাহলে কি হবে, উই ফিনিশড দ্য ওয়ার্ক। দুইটা কিন্তু নিয়ম ইট ইজ হাই টাইমের, এটা মনে রাখতে হবে। 21 দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর মোনোটোনাস। মোনোটোনাস অ্যান্টোনিম চেয়েছে। মোনোটোনাস অর্থ হচ্ছে একঘেয়ে, একঘেয়ে কোনো কাজকে বলে হয় হচ্ছে মোনোটোনাস। মোনোটোনাস মানে একঘেয়ে, এইটার বিপরীত শব্দ লাগবে। দেখো এক্সেস মানে অতিরিক্ত, তারপরে দেখো মনোপলি, মনোপলি চেনো যেখানে একচেটিয়া একটা বাজার। ক্রিটিক্যাল মানে হচ্ছে জটিল বা যৌক্তিক, একমাত্র হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে এইটার বিপরীত। মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, যে জিনিসটা বিরক্তিকর একঘেয়ে লাগে, তার বিপরীত হচ্ছে ইন্টারেস্টিং, আকর্ষণীয় লাগে, ভালো লাগে। 22 দেখো, দ্য ইনভিজিলেটর মেড আস। ইনভিজিলেটর মানে পরীক্ষায় যারা গার্ড দেয় আর কি, তোমরা বাংলায় ইজিলি আর কি যেটা তোমরা সবসময় বলো। দ্য ইনভিজিলেটর মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য এক্সাম সেন্টার। তাহলে এইটা আসছে আমাদের হচ্ছে রাইট ফ্রম পজিটিভ ভার্ব থেকে, অবশ্যই রাইট ফ্রম ভার্ব, বাট এটা হচ্ছে স্পেসিফিক্যালি বললে হচ্ছে পজিটিভ ভার্ব। এটা হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের নিয়ম এটা। দেখো পজিটিভ ভার্বের নিয়মে আমরা কি পড়ি, প্রথমে হচ্ছে থাকে একটা সাবজেক্ট, এরপরে থাকে মেড, তারপরে থাকে হচ্ছে হ্যাভ বা আরও বিভিন্ন বেশ কয়েকটা ভার্ব থাকে। কমন থাকে হচ্ছে মেড আর হ্যাভ, এই দুইটা বেশি থাকে সবচেয়ে। তাহলে দ্য ইনভিজিলেটর মেড, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন ডুয়ার, অর্থাৎ মূল অ্যাকশনটা যে পারফর্ম করছে সে হচ্ছে অ্যাকশন ডুয়ার। এরপরে যে ভার্বটা হবে এই জায়গাটাতে সেটা হবে V1 বা বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা V1টা বসে এখানে। তাহলে দেখো এখানে একমাত্র বেস ফর্ম আছে হচ্ছে এইটা, শো। দ্য ইনভিজিলেটর মেড আস শো আওয়ার আইডেন্টিটি কার্ড এট দ্য এক্সাম সেন্টার, অর্থাৎ পরীক্ষার হলে যিনি পরিদর্শক তিনি আমাদের কার্ড কি করলেন, আমাদের কার্ড বের করে দেখাতে বাধ্য করলেন বা দেখালেন, এরকম একটা অবস্থা। 23 দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 3 ইয়ার্স। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, না এটা রাইট ফর্ম অফ ভার্ব না, সরি, এটা হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে প্রিপোজিশন থেকে এসেছে। প্রিপোজিশন বলতে পারো বা টেন্সও বলতে পারো, কারণ এইটা হচ্ছে টেন্সের মধ্যেও পড়তে হয় এই জিনিসটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো
ধরে এবং থেকের কথা তোমাদের বলা হচ্ছে, কারণ অনেক জায়গায় শর্টকাট দেয় যে ফরের পরে যদি সংখ্যা থাকে, এই সংখ্যা এরকম অনেকে দেখা যায় যে একটা সাল লেখা আছে, সাল অবশ্যই একটা সংখ্যা, 1974 সাল, এটা একটা সংখ্যা না, অবশ্যই সংখ্যা। তো এটা অনেকে গোলমাল লাগিয়ে ফেলে, তো এই গোলমাল যদি না লাগাতে না চাও তাহলে এরকম শর্টকাট নিয়মে না পড়ার অনুরোধ, তোমরা কি করবা, লাইনের অর্থ করবা। দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 3 ইয়ার্স। এখন সে এখানে 3 বছর থেকে কাজ করছে না 3 বছর ধরে কাজ করছে? অবশ্যই 3 বছর ধরে কাজ করছে। যদি থেকের প্রশ্ন আসতো তাহলে কি হইতো, তোমাকে আমরা কিন্তু জিজ্ঞেস করি যদি যে তুমি এখানে কতদিন ধরে থাকো, তাহলে তুমি বলবা যে আমি এখানে 3 বছর ধরে থাকি, বা 1 ঘন্টা হলো এখানে আছি, 4 বছর হলে আছি, 1 সপ্তাহ হলো আছি, 2 মাস হলো আছি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এখানে কখন থেকে আছো, তুমি কি বলবা, সকাল থেকে বা দুপুর থেকে, 1974 সাল থেকে, 2025 সাল থেকে, সরি, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট বলবা। অর্থাৎ সিন্সের ক্ষেত্রে কি থাকবে, সিন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, একটা পয়েন্ট থাকে, কিন্তু ফরের ক্ষেত্রে কোনো পয়েন্ট থাকে না। তাহলে ফর কখন বসবে, এখানে ধরে অর্থে ফর বসবে, ধরে অর্থে ফর, আর থেকে অর্থে সিন্স বসবে, নির্দিষ্ট একটা পয়েন্ট থাকবে, সময়ের একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে। যেমন ধরো, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2025, অর্থাৎ সে 2025 সাল থেকে এখানে কাজ করছে, তাইলে সিন্স হবে যে থেকে, 2025 সাল থেকে, বা বলতে পারো যে গত মাস থেকে, লাস্ট মান্থ, অর্থাৎ নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ফর, যেহেতু ধরে অর্থ আসছে আমাদের, ফর হবে অ্যান্সার। 24 দেখো, এ পার্সন হু রাইটস প্লে ইজ কল্ড ড্যাশ। এটা বোর্ড বইয়ে আছে, প্লাস এটা অনার্স সাবস্টিটিউশন বা লিটারেচার সাবস্টিটিউশন, 3টা পার্টে এটা পাবা, লিটারেচার অংশে পাওয়া যায়, সাবস্টিটিউশনে পাওয়া যায়, বা বোর্ড বইয়েও আছে। তাহলে একজন ব্যক্তি যিনি নাটক লেখেন, বা তাকে আমরা বাংলায় বলি নাট্যকার, বাট ইংলিশে বলি কিন্তু প্লে রাইটার না কিন্তু। তোমরা দেখো টিচার, ডক্টর, তারপর পেইন্টার, সব কিছুর পরে ইয়ার থাকে, তো আমাদের প্রবণতা ইয়ার থাকলেই হয়তোবা সেই পেশাটার নাম হবে, বাট যিনি নাটক লেখেন তিনি প্লে রাইট, এবং তার সাথে কোনো ইয়ার নাই, এ প্লে রাইট মানে নাট্যকার। 25 দেখো, হু রোড দ্য ট্র্যাজেডি কিং লিয়ার। কিং লিয়ার লিখেছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এটা হচ্ছে লিটারেচারের প্রশ্ন, এটা হচ্ছে লিটারেচারের প্রশ্ন, লিটারেচার। 26 দেখো, লিটল ড্যাশ দ্যাট দ্য প্ল্যান উড ফেইল সো মিজারেবলি। এটা আসছে হচ্ছে ইনভার্সন থেকে, এটা হচ্ছে ইনভার্সন থেকে আসা প্রশ্ন, ভার্বের ইনভার্সনের রুল। ইনভার্সনের নিয়মটা কেমন, যেমন আমরা সিম্পলি বলি যে আমি বই পড়ি, আই রিড বুক, বাট যখন তুমি বলো আমি বই পড়ি, অর্থাৎ জোর দিচ্ছ, বাংলায় তো তুমি জোর দিয়ে বললা, বাট ইংলিশে কীভাবে বলবা, তুমি বলবা আই রিড বুক, এভাবে বলবা, এভাবে কিন্তু বলা পসিবল না। ওরা কি করে, সিম্পলি বলে আই ডু রিড বুক, অর্থাৎ ওরা একটা ওয়ার্ডের উপরে প্রেস করে, প্রেশার দেয়, আই ডু রিড বুক মানে আমি বই পড়ি, আই রিড বুক, আই ডু রিড বুক। অর্থাৎ দেখো, আই ডু রিড বুক, তাহলে ভার্ব কিন্তু 2টা হয়ে গেল। এখন তুমি বলবা যে এখানে ভার্ব তো 2টার কোনো দরকারই নাই, বাট এটা আসে ইনভার্সনের রুল বলে এটাকে, এই নিয়ম অনুযায়ী। এই নিয়ম অনুযায়ী অ্যান্সার হচ্ছে এখানে এই যে এইটা, লিটল ডিড হি নো দ্যাট দ্য প্ল্যান উড ফেল। এটা বোঝার উপায় হচ্ছে, প্রথমে উড আছে, উড থাকলে আমরা জানি যে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিটে হবে, এটা কমন বিষয়, কারণ একটা বাক্যের 2টা অংশ 2টা টেন্সে হয়, মানে হয় কাছাকাছি যাবে, একটা অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে তাহলে পরের অংশ উড হয়, কিন্তু তোমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মে পড়েছো। এখন দেখো, তুমি যদি এইটা বসাও, এ বসাও, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। লিটল হি নিউ, পাস্ট ইনডিফিনিট, এবং উড আছে, কোনো ঝামেলা নাই। বাট তুমি যখন অপশনে দেখবা সেম জিনিসই জাস্ট ডিড আগে দিয়েছে, তখন তোমাকে বুঝতে হবে, এটা তোমার বুঝে নেওয়ার দরকার যে প্রশ্নকর্তা তোমার কাছে ইনভার্সনের রুলটা চাচ্ছে, অর্থাৎ তুমি ইনভার্সনের রুলটা জানো কি না, এইটা তোমার কাছে প্রশ্নকর্তা চাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, ডিড হি নো, অর্থাৎ ডিডটা চলে আসবে এবং পরের অংশটা কি হবে, এই যে নোটা V1 থাকবে। তাহলে লিটল ডিড হি নো দ্যাট দ্য প্ল্যান উড ফেইল সো মিজারেবলি, মানে সে আসলে জানতোই না, জোর দিচ্ছে, সে জানতোই না যে এভাবে বাজেভাবে এই প্ল্যানটা ফেল হবে। 27 দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এটাও আসছে আমাদের কারেকশন থেকে আসা প্রশ্ন। দেখো, কারেকশন থেকে আসা প্রশ্ন, এবং এটা হচ্ছে ওয়ার্ডের ইউজ থেকে, অর্থাৎ ডাক্তাররা যে আমাদের এই যে হাতে পালস দেখে, এটাকে কি বলে, এইটাকে ডাক্তারি ভাষায় বা যেটা কমন, যেটা
তুমি যদি বলো ডাক্তার ফাউন্ড মাই পালস, অবশ্যই যে আমি তো হাতে পালস খুঁজে পাচ্ছি না, ফাইন্ড হয়তো হওয়ার কথা। বা এক্সামিন, পরীক্ষা করলেন, ডাক্তার প্রথমে যাওয়ার পরে কি করলো, আমার পালস পরীক্ষা করলো। বাট তোমাকে এই জায়গায় ইউজ করতে হবে হচ্ছে টুক, অর্থাৎ ডাক্তার যে তোমার যে হৃদস্পন্দনটা দেখে, এই ক্ষেত্রে তোমাকে এই টেক ভার্বটা এটা ইউজ করতে হবে, আর কোনো উপায় নাই। 28 দেখো, রবার্ট ফ্রোস্ট ইজ অ্যান ড্যাশ পোয়েট। এটা লিটারেচার থেকে আসা প্রশ্ন, অর্থাৎ কবি সাহিত্যিকদের অংশ থেকে। উনি হচ্ছেন আমেরিকান একজন পোয়েট। 29 দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্ক্যান্টি। স্ক্যান্টি মানে হচ্ছে যেখানে লিমিটেড, সোজা কথা বলতে হচ্ছে লিমিটেড, অর্থাৎ কম পরিমাণ, লিমিটেশন আছে এরকম একটা অবস্থা। এইটার বিপরীত হচ্ছে আনলিমিটেড। 30 দেখো, মোস্ট মাদার্স আর ব্লাইন্ড ড্যাশ দেয়ার সন্স ফল্ট। অর্থাৎ কারো ভুল উপেক্ষা করা, কারো ভুল দেখেও না দেখা বা ওটা আমলে না নেওয়া, এই ক্ষেত্রে ব্লাইন্ডের পরে কি বসে, ব্লাইন্ডের পরে টু বসে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম। 31 দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিমাইজ। ডিমাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়া, মারা যাওয়া, ফিনিশ হয়ে যাওয়া, একদম এরকম বোঝায়। তাহলে এটা হচ্ছে ভোক্যাবস থেকে আসা প্রশ্ন, এটা হচ্ছে ভোক্যাবসের প্রশ্ন। দেখো, ডিমাইজ অর্থ তাহলে ডেথ। ইরিটেশন মানে জ্বালা করা। ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা। ইন্টিগ্রিটি তোমরা পড়েছো হচ্ছে জেরির প্যাসেজে পড়েছো ইন্টিগ্রিটি, সততা। 32 দেখো, হুইচ সিঙ্গুলার প্লুরাল পেয়ার ইজ কারেক্ট। অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল কোন পেয়ারটা এখানে কারেক্ট আছে। দেখো, মেমোরেন্ডাম সিঙ্গুলার, মেমোরেন্ডা প্লুরাল, ঠিক আছে। ফোকাসের সিঙ্গুলার হচ্ছে ফোসি, ঠিক আছে। বিউরাস, এটাও ঠিক আছে। একমাত্র ঠিক নেই হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া, ও আজীবনেও ঠিক হবে না। ব্যাকটেরিয়া কি হয়, এই যে এখানে শেষে একটা এ বসবে, ব্যাকটেরিয়া হয়। 33 দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটাও কারেকশনের নিয়ম আমাদের। 33 নাম্বার দেখো, স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। তারপরে দেখো, স্কার্সলি হি হ্যাড রিচড হয় না, স্কার্সলির পরে হ্যাড বসে। স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তারপরে কি দেখা আছে, এখানে স্কার্সলি ডিড হি রিচ হয় না, এখানে হ্যাড হবে। এখানে ডিডের কারণে ভুল, এখানে ভুল হচ্ছে দেনের কারণে, কারণ আমরা স্কার্সলি ড হোয়েন বসে, এটা আমরা সকলেই জানি, তার কারণে অ্যান্সার হবে আমাদের এ। 33-এর হবে হচ্ছে এ নাম্বার আমাদের হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 34 নাম্বার, এটাও আসছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, হি ওয়াজ চার্জড। তাহলে এখানে কি দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, হি ওয়াজ চার্জড। আমরা জানি কাউকে কোনো কিছু দোষী সাব্যস্ত করা, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো কিছুর দোষে সাব্যস্ত করা, এই ক্ষেত্রে কিন্তু চার্জের পরে কি হয়, চার্জের পরে বসে হচ্ছে উইথ। চার্জের পরে কি বসে, চার্জের পরে হচ্ছে উইথ বসে, চার্জড উইথ মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা, কাউকে দোষী সাব্যস্ত করা বা দোষী বানানো, সোজা কথায় বললে দোষী বানানো, কাউকে দোষী বানানো, চার্জড উইথ। 35 দেখো, এভরি ম্যান, উইমেন অ্যান্ড চিলড্রেন অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া ড্যাশ সাফার ফ্রম স্টারভেশন। এক্ষেত্রে কি হয়, এই যে এভরি আর ইচ, এই দুইটা ভার্ব থাকলে দেখা যায় ওই সবসময় কি হয়, তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছো কমন, সেটা হয় হচ্ছে সিঙ্গুলার। তাহলে এভরি ম্যান, উইমেন অ্যান্ড চিলড্রেন অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া হ্যাজ সাফার্ড ফ্রম স্টারভেশন, হবে হচ্ছে অ্যান্সার এ। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 35-এ। এরপরে তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটা তোমাদের জন্য উপকারী ছিল, এখান থেকে কিছু হলেও শিখতে পেরেছো। এবং লাস্ট অপশন যেহেতু তোমাদের জিএসটি, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, জিএসটি তোমার জয় করতেই হবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।